সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবে না ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপ্রত্যাশিত অতিথি হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা, তাকে আশ্রয় দিয়ে এখন উভয় সংকটে ভারত সরকার। ছাত্র জনতা গণহত্যা, 16 বছর ধরে গুম খুন এবং অর্থ পাচার মামলায় স্বৈরাচার পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর একটা বড় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে ভারতে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার, তাকে দরকার, তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে 10 বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে। অতপাশের দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে তারা সেখানে অবস্থান নিয়েছে। গত কয়েকদিন ধরে এই শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ প্রাঙ্গণে রাস্তায় আন্দোলন করছে। তাদের দাবি কিন্তু খুব সোজাসাপটা, যে তারা এই বছরে বাকি যে এইচএসসি পরীক্ষাগুলো আছে, কয়েকটি বিষয় তারা পরীক্ষা দিয়েছে, বাকি বিষয় পরীক্ষাগুলো তারা আর দিতে চান না। তারা এই জায়গাটায় অটো পাস চান। সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত শিক্ষার্থী। মিছিল নিয়ে হঠাৎ করে তারা সেখানে ঢুকে পড়ে। নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন তারা। হঠাৎ সচিবালয়ে ঢুকে পড়ল হাজারো শিক্ষার্থী। পুলিশি বাধা উপেক্ষা করে 0 পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, নতুন এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারত থেকে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, এবং বলেছে যদি আমাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় ভারত, তাহলে খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই সাথে বিএনপির বড় বড় নেতাকর্মীরা কিন্তু বলেছে শেখ হাসিনা যদি বাংলাদেশকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে ব্যাক করবে, এমনটা আমরা আশাবাদী। শুধু এখানেই থেমে নেই প্রিয় দর্শক বন্ধুরা। অপরদিকে ডক্টর ইউনূস কিন্তু বলেছে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে, যদি আমাদের সাথে সম্পর্কে তুমি ভালো রাখতে চাও খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠিয়ে দেবে এবং আমরা সেই বিষয়টা বিবেচনায় রাখবো, এমন কথা কিন্তু বলেছে নরেন্দ্র মোদী। সেই সাথে কিন্তু ডক্টর ইউনূস বলেছে যদি পাঠিয়ে দাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। নরেন্দ্র মোদী বলেছে আমরা জিনিসটা মাথায় রাখছি এবং আমরা দেখছি কি করা যায়। অপরদিকে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আসতে চাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক মোবাইল স্ক্রিন থেকে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। জনতা গণহত্যা, 16 বছর ধরে গুম খুন এবং অর্থ পাচার মামলায় স্বৈরাচার পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মঙ্গলবার একটি প্রতিবেদনে এমনটা জানিয়েছে। যদিও বাংলাদেশ সংশ্লিষ্ট ভারতীয় রয়ের এক সাবেক এজেন্ট বলেছেন শেষ কথা বলার সময় এখনো আসেনি। আরো জানাচ্ছেন রানা মজুর। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমন করতে হাজারো প্রতিবাদকারীকে জুলাই আগস্ট মাসে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ 16 বছর কুক্ষিগত করে রাখা ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা বিরোধী দলের এবং মতের শত শত নেতাকর্মীকে গুম খুন করেছেন। $100 বিলিয়ন বিদেশি ঋণ নিয়ে বড় বড় প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ লোপাট এবং বিদেশে পাচার করেছেন। এমন পরিস্থিতিতে গণহত্যা, গুম খুন, নিপীড়ন এবং অর্থ পাচারের বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর দেশের মানুষের চাপ বাড়ছে। তাই ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করা যাবে কিনা বা শাস্তির আওতায় আনা যাবে কিনা তা নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ক্যান শেখ হাসিনা বি এক্সট্রাডাইটেড টু বাংলাদেশ? হোয়াট ইজ ইন্ডিয়াস অপশন শীর্ষক প্রতিবেদনে সাংবাদিক দীপ্তিমান তিওয়ারি জানান 2013 সালে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছিল এবং 2015 সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া সহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। চুক্তিতে বলা হয়েছে ন্যূনতম 1 বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে। তবে অপরাধ রাজনৈতিক যদি হয় প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে ভারত। যদিও হত্যা, গণহত্যা, বোমা হামলা, গুলি করে হত্যা, সম্পত্তির ক্ষতি, গুম, অপহরণ বা জিম্মি করা এবং হত্যার প্ররোচনা এবং অর্থ পাচারের মতো অপরাধের মামলায়
দুই দেশেরই পলাতক আসামিকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ওই চুক্তিতে। তবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর বাংলাদেশ সংশ্লিষ্ট সাবেক এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভিন্ন বার্তা দিয়েছেন। বলেছেন, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, এর গভীর শিকড় রয়েছে, আবার তারা জেগে উঠবে। বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীতে ঘাপটি মেরে থাকা অনেক কর্মকর্তা ভারতের স্বার্থকে মূল্য দেয়। এছাড়া বাংলাদেশ ভারত বেষ্টিত, তাই সম্পর্কের দিক নির্দেশনা নিয়ে শেষ কথা বলার সময় এখনো আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার, তাকে দরকার, তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে 10 বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে। শেখ হাসিনা এখন ভারতে পলাতক রয়েছেন, তাকে ফেরত ভারত দিবে কিনা বা তাকে ফেরত আনার সুযোগ আছে কিনা, আবার এমনও হতে পারে কিনা শেখ হাসিনা ভারতের দর কষাকষি ট্রাম্প কার্ড হয়ে যাবেন কিনা আগামীতে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্কটি যদি বিবেচনায় নেন। আমার যতটুকু জানা আছে যে ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধি বিনিময় 2016 সালের একটা চুক্তি আছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কোনো আদালতে তার বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের হয়, তার বিরুদ্ধে যদি শাস্তি ঘোষিত, ভারত তাকে দিতে বাধ্য। তো তাকে আসলে ভারত থেকে আনা এই সরকারের জন্য ওয়ান্টুর বিষয়, এটা ভারতের আসলে কিছু করার নেই, দিতে বাধ্য। এখন এই সরকার তাকে আনবে কিনা এটা নিয়ে হলো প্রশ্ন, বা এই সরকার যদি তাকে আনতে চায় তাহলে কিভাবে আনবে, কখন আনবে, এটা প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে বর্তমান সরকারে যারা আছেন তারা যদি রাজনীতি করার চেষ্টা করেন, মাঠ গরম করার চেষ্টা করেন, আলটিমেটলি এটা তাদের জন্য বুমেরাং হবে। তারা যখন ইচ্ছা তখনই কিন্তু ভারত থেকে আনতে পারে। এবং একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার, তাকে দরকার, তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে 10 বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে। এর কারণ হলো পুরো ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন জনাব নরেন্দ্র মোদীর জন্য, কংগ্রেস নেতাদের জন্য, পুরো ভারতবর্ষের জন্য শেখ হাসিনা এখন তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, বোঝা হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের কারণে বাংলাদেশের ডেমোক্রেসি নষ্ট করেছে ভারত। এখানে একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে, ফিউডাল সোসাইটি গড়ে তুলেছে, এবং যেটাকে ফ্যাসিইজম বলা হয়, নব্য ফ্যাসিইজম, এটা নরেন্দ্র মোদী করেছে। এবং তার ফলে ভারতের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এটি নষ্ট হয়েছে, এবং তাদের যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, এটা কতটা হুমকির মধ্যে পড়েছে যখন 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলো। তো সেখানে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তাদের যে চিফ জাস্টিস, তাদের দুজনের বক্তব্য ছিল একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ উল্টো। নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে যা কিছু হয়েছে, হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে বা এই সমস্ত বিষয় উল্লেখ করে একটা আবেগ গ্রো করার চেষ্টা করছিলেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ভাষা সবকিছুতেই মনে হচ্ছিল তিনি ফ্রাস্ট্রেটেড। আর যিনি চিফ জাস্টিস, তিনি একেবারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় অনুভব করা যায় স্বাধীনতার মূল্য কত। এর অর্থ যে বাংলাদেশ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে ছিল, বাংলাদেশ স্বাধীন ছিল না। তো যখন বাংলাদেশ স্বাধীন না থাকে তখন সেখানে কি কি দুর্ঘটনা ঘটতে পারে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় মানুষ কি করতে পারে, এটি ভারত যদি এখনো পর্যন্ত না বোঝে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওইরকম ইঙ্গিত দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার মতো যদি ওইরকম একটা কর্তৃত্ববাদী শাসন ভারতে প্রতিষ্ঠিত হয় এবং শেখ হাসিনার অনুরূপ চরিত্র যদি নরেন্দ্র মোদীর মধ্যে দেখা যায়, তাহলে বিশাল ভারত, সেখানে যদি বাংলাদেশের মতো ঘটনা ঘটে তাহলে ভারত অন্তত 40 থেকে 50টি ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে। এবং এটার একটা ইন্ডিকেশন ওনাদের যে মাননীয় চিফ জাস্টিস একেবারে প্রধানমন্ত্রীর চোখে মুখের সামনে তিনি সেটা বলে দিয়েছেন। এটা ব্যাপকভাবে ভারতে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। এবং এখন এই যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে তোলপাড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আসামে গন্ডগোল হচ্ছে, ত্রিপুরা, নাগাল্যান্ডে সব জায়গাতে গন্ডগোল হচ্ছে, এবং সেখানে কিন্তু সীমান্তে রেড অ্যালার্ট জারি হচ্ছে। তো কাজেই শেখ হাসিনা এখন তাদের গলার কাটা, সেই গলার কাটাটা যদি ডক্টর ইউনূস ভারতের কাছ থেকে আনতে চান এবং বিনিময়ে যদি বলেন যে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসবো, আমাদেরকে এই মুহূর্তে $20 বিলিয়ন দিতে হবে,
$10 বিলিয়ন হলো আনকন্ডিশনালি এমনি গ্র্যান্ট হিসেবে আমাদের যে ক্ষয়ক্ষতি তোমরা করেছো এই জন্য $10 বিলিয়ন দেবা, আর $10 বিলিয়ন হলো বিনা সুদে আগামী 50 বছরের জন্য। বিশ্বাস করেন আপনি ডক্টর ইউনূস এই জিনিসটা প্রকাশ্যে বলুক যে আমরা শেখ হাসিনাকে 24 ঘন্টার মধ্যে নিয়ে আসবো, আমাদেরকে $20 বিলিয়ন দেবা, $10 বিলিয়ন আমাদের যে গণতন্ত্র ধ্বংস করেছে, ক্ষতি করেছে, এটার জন্য আর $10 বিলিয়ন সফট হিসেবে যেন তোমাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। তোমাদের কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে, এর কারণে গত 3 থেকে 4 মাস যাবত আমাদের ইকোনমির চাকা এখন পর্যন্ত ঘুরছে না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কবে চালু হবে তার কোনো নিশ্চয়তা নাই। এই যে বিশাল ক্ষয়ক্ষতি, এটা তো ভারতের জন্য। কাজে এখন উপদেষ্টারা যদি চোখে চোখ রেখে ওইভাবে ভারতকে অফার দেয়, আমার বিশ্বাস যে ভারত এই $20 বিলিয়ন বাংলাদেশকে দিয়ে তারপর তারা শেখ হাসিনা মুক্ত একটা ভারতের জন্য তারা মানে যাকে বলা হয় চেষ্টা তদবির করবে এবং বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশে চলে আসবেন। হঠাৎ সচিবালয়ে ঢুকে পড়ল হাজারো শিক্ষার্থী। পুলিশি বাধা উপেক্ষা করে 0 পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে 6 ও 11 নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকে। শিক্ষার্থীরা জানায় 1.5 মাসের পরীক্ষা কয়েক মাস ধরে ঝুলে আছে। তাদের দাবি যদি সেপ্টেম্বর মাসের 11 তারিখে পরীক্ষা হয় তাহলে শেষ হতে আরো 1 মাস লাগবে। এ সময় নিলে ফলাফল প্রকাশ করবে কখন, তারা ভর্তি হবে কখন? এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়ার দাবি জানানো হয়েছে। দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পেছানো হতে পারে বলে সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত। অন্যতম একটা কালো দিন ছিল শাপলা চত্বরের সেই ঘটনা। দর্শক, অনেকের মনে প্রশ্ন যে ওই দিন আসলে কি পরিমাণ মানুষ মারা গিয়েছিল। বেনজির এবং জিয়াউল হাসানের নেতৃত্বে যেই শাপলা চত্বরে অপারেশন হয়েছিল, নানান সময় নানান প্রশ্ন ছিল যে সেখানে আসলে কত মানুষ মারা গেছে, তাদের দেহগুলো কোথায় নেওয়া হয়েছে, যে রহস্যময় অবস্থান ছিল। এটা সম্পর্কে গতকালকে আপনারা দেখেছেন ফারহাদ রাকিব নামক একজন ভাই, তিনি তার ফেসবুকে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আমরা মনে করি এটা নিয়ে একটা ফুল ইনভেস্টিগেশন দরকার আমাদের প্রশাসনিকভাবে। এখানে যে তথ্য তিনি দিয়েছেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে যে কিভাবে হাফেজদের এই দেহকে, আলেমদের এই দেহকে ডাম্পিং করা হয়েছিল, কতটা নৃশংস, কতটা ভয়ানকভাবে। আমি আপনাদেরকে তার যে প্রতিবেদনটা, তার যে লেখাটা ফেসবুকে তিনি লিখেছেন, আমরা তার প্রোফাইলটা যদি একটু ঘাঁটি, তিনি ফারহাদ রাকিব, তার ফলোয়ার আছে 6200, লজিশিয়ান INTPT, তিনি এরকম লিখছেন। আর আচ্ছা, তো তিনি তার লিখেছেন তার যে প্রতিবেদনটা শাপলা চত্বর ম্যাসাকার ডাম্পিং গ্রাউন্ড আপনার মাতুয়াইল, এখনো বলছেন নাই। তিনি বলছেন যে গত 16 বছরের ফ্যাসিজম এবং ডিকটেটরশিপে পেঁচিয়ে থাকা আতঙ্কের কারণে অনেকেই অনেক ইনফরমেশন প্রকাশ করতে পারেনি। এখন আস্তে আস্তে সেই ইনফরমেশনগুলো সামনে এলো, মিলে যাচ্ছে অনেকগুলো অসমাপ্ত গজল। তাই আমিও ভাবলাম একটা ঘটনা শেয়ার করি। এই ঘটনা আমি আমার কাছে অনেককে পার্সোনালি শেয়ার করছি, কিন্তু পাবলিকলি এই প্রথম বলছি। তিনি বলছেন যে বিশেষ দ্রষ্টব্য মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডের ঘটনাটা ওই এলাকায় বাস করেন এমন মানুষজনই আমার সাথে শেয়ার করেছেন। ওনাদের থেকে যা শুনে এসেছি সেটাই এই পোস্টে লিখছি। এর সাক্ষী হিসাবে আমার তখনকার কলিগকেও আমি এই পোস্টে হ্যাশট্যাগ করেছি, যার নাম হচ্ছে মিঠুন বণিক। আর আচ্ছা, তো তিনি আপনার যা লিখছেন 2016 সালে ব্যক্তিগত একটা ডকুমেন্টারির কাজে আপনার সাইট রেখের জন্য আমি আর মিঠুন বণিক গিয়েছিলাম ঢাকার যাত্রাবাড়ির পেছনের দিকের এরিয়া গোলাপবাগের ভেতরে। সেখান থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে গেলে আমরা পৌঁছে যাই কাজলারপাড় এলাকায়। লোকাল কয়েকজন ভাই ব্রাদারকে নিয়ে এরিয়া ঘুরে দেখছিলাম, ওনারাও আমাদেরকে বিভিন্ন এলাকায় স্থাপনা দেখাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই কাজলারপাড়ের শেষ প্রান্তে, যেখানে শহরের চিহ্ন শেষ হয়ে খোলা ধানি জমি শুরু হয়েছে। সামনের কিছুটা দূরে বড় বড় ফ্লাড লাইটের আলোয় আলোকিত বিশাল এক খোলা অঞ্চল, কিছু বুলডোজার এবং এক্সকেভেটর কাজ করছে। আর এই রাতের বেলাও উঠছে শত শত কাক। আশেপাশের পুরোটা জায়গা খালি, আপনার কাকের চিৎকার আমাদের কানে ভেসে আসছে। আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? আমাদের সঙ্গে থাকা একজন উত্তর দিলেন যে এটা মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ড। আমি তখন বললাম, বাপরে, এত বড় ময়লার ভাগাড়ে কাউকে গায়েব করে ফেললে তো কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এরপরই ওনাদের মাঝে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। তো কেন এই নীরবতা? তিনি তার পোস্টের পরে লিখছেন যে আচ্ছা, ওই ভদ্রলোক নিজে থেকেই বললেন নির্মম সত্য, যেটা গোপালবাগ, কাজলারপাড়, বিবির বাগিচা সহ আশপাশের প্রায় সব এলাকার মানুষ জানে, কিন্তু মুখ খোলেনি। 2013 সালের 5ই মে রাতে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অন্তত 1 লক্ষ কর্মীকে চত্বর থেকে সরানোর জন্য রাত 1টা থেকে যে জয়েন্ট অপারেশন শুরু করেছিল পুলিশ, বিজিবি, র্যাব, এর 2 ঘন্টা পর রাত 3টা থেকে 3:30টার দিকে অনেকগুলো ট্রাক প্রবেশ করেছিল মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডে। সেই ট্রাকগুলো থেকে নামানো হয় সারি সারি পাঞ্জাবি পায়জামা পরা অনেকগুলা দেহ। কারো মাথায় তখনও টুপি আছে, কারো মাথায় নেই, কারো বুকের মধ্যে গর্ত, কারো মাথায় বোঝাই যাচ্ছে গুলি খাওয়া। সেই দেহগুলোকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট প্লান্টে। সেখানে ওয়েস্ট প্রসেসিং মেশিনে গার্বেজের সাথে একে একে ফেলে দেওয়া হয় দেহগুলো। ক্রাশিং এবং শ্রেডিং করে হাড় মাংস সব মিশিয়ে দেওয়া হয় ময়লার সাথে। এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যেন প্রফেশনাল ফরেন্সিক টিম আর তাদের ইকুইপমেন্ট ছাড়া
খালি চোখে সেই প্রসেসড গার্বেজ দেখলে কেউ বলতে পারবে না যে এই ময়লাগুলোর মধ্যে মানুষের দেহ মিশে আছে। পুরোটি ঘটনা তদারকি করেছিল র্যাব এবং লোকাল সরকারের দরকার দলীয় কিছু নেতা। সেদিন এক্স্যাক্টলি কয়টা মানুষের ভাগ্যে এই পরিণতি ঘটেছিল সেটা কেউই বলতে পারবে না। তবে নাম্বারটা যে 3 সংখ্যার কম নয় এই ব্যাপারে সবাই নিশ্চিত, মানে সংখ্যাটা 100-র অধিক হবে এমনটাই তিনি দাবি করছেন। তবে তার এই প্রতিবেদনে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন যথেষ্ট স্পর্শকাতর। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দলমত নির্বিশেষে আমি মনে করি এই ঘটনাটার সুষ্ঠু একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। ফরেন্সিক রিপোর্টার যারা আছেন, এগুলো নিয়ে যারা কাজ করেন, নিশ্চয়ই তারা সেখানে অনেক কিছুই খুঁজে পাবেন। আর এই ঘটনা যারা যারা জড়িত তাদের প্রত্যেককেই, নির্দেশদাতা থেকে শুরু করে এই প্রসেসিংয়ে যারাই ছিলেন, এবার সেটা যেই হোক রাজনৈতিক দলের, তাদের প্রত্যেককেও এই ডাম্পিং মেশিনে ফেলে তাদের দেহগুলোকে এই ময়লার সাথে মিশিয়ে ফেলে দিতে হবে এই মাতোয়াল ডাম্পিং গ্রাউন্ডে। একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন আমরা আশা করছি জাতির সামনে প্রকাশ করা হোক। তবে কি বলে যে অধিকার ভিত্তিক একটা সংস্থা আদিল সম্ভবত তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সংখ্যাটা 64, বাট তিনি বলছেন এটা 3 সংখ্যার অধিক। আমরা প্রকৃত সত্যটা জানতে চাই। একজন সঙ্গীত শিল্পীর প্রতারণার কথা নিয়ে বেশ আলোচনা করছি আমরা, অনেকে জেনে গেছি, কিন্তু আমি একটু বলতে চাই, আমি যে প্রায় বলি যে একটু আমার ডায়েরিতে এটা একটু রেকর্ডেড থাকুক, যারা শোনেননি যারা জানেননি তারা জানুন, এবং আমরা এটার মাধ্যমে একটা বিষয় সম্পর্কে ধারণা পাবো কিভাবে একটা মাফিয়া সরকার তার কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করেছে। আমি রিপিট করছি, এই সরকারকে, যে সরকারটার পতন হলো, পতন ঘটালাম আমরা, সেই সরকারটা ফ্যাসিস্ট সরকারও নয়। একটা ফ্যাসিস্ট সরকারেরও যে লিস্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে, লিস্ট কতগুলো আদর্শগত অবস্থান থাকে, সেগুলো কোনোটাই আওয়ামী লীগ সরকারে ছিল না। তারা একটা মাফিয়া সরকার, তারা কতগুলো তোষকল আদর্শ ব্যবহার করার বা দেখানোর চেষ্টা করেছে, এগুলো কতগুলো কৌশল ব্যবহার করেছে। এর মধ্যে এই শিল্পী যেটা করেছে সেটা তাদের এই টুল ব্যবহারের একটা চমৎকার দৃষ্টান্ত। আমি জলের গানের রাহুল আনন্দের কথা বলছি। আমাদের মনে থাকার কথা যে তার বাড়ি ধানমন্ডি 32 নম্বরের কাছে, পাশেই একেবারে লাগোয়া। এই বাড়িটাতে মানুষজন গিয়ে, বেশ কিছু লোকজন গিয়ে তার প্রচুর বাদ্যযন্ত্র, 1000-এর ওপরে, তিনি নিজে বাদ্যযন্ত্র বানান, সেগুলো ভাঙচুর করে, তাদেরকে এক কাপড়ে বের করে দেয়, তাকে, তার স্ত্রী সন্তানদেরকে, তারপর ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এইরকম একটা ন্যারেটিভ আমাদের সামনে আসলো। আমরা অনেকে দুঃখ পেলাম, ভীষণ কষ্ট পেলাম। আমি অনেকে দেখেছি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে, কথা বলেছে, বিশেষ করে তার সেক্টরে যারা আছেন, তাকে যারা চেনেন, তারা এইটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। প্রথম আলোর মতো পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে, এবং সেখানেও তারা ঠিক এই ন্যারেটিভটাই সামনে আনছেন বা এনেছেন যে তাদের ওখানে ডেলিবারেটলি আগুন দেয়া হয়েছে। কেউ টুকটাক একটা প্রশ্ন করছিলেন, তারাই যদি টার্গেট হবেন তাহলে তারা অক্ষত কীভাবে বেরোলেন, কেন বেরোলেন? কারণ ওই সময় ঢাকা শহরে বা সারা দেশে কোথাও ল অ্যান্ড অর্ডার বলে কিছু ছিল না। তারা ফিজিক্যালি কেন অ্যাটাকড হননি, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো, নানান আলাপ। এবং তারপরে এই হামলা কিনা এখন আসলে ভিন্ন বয়ান, এবং সঠিক বয়ানটা আমাদের সামনে চলে এসছে, আমি সেই প্রসঙ্গে আসবো। তারপরে হামলাটার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার ক্ষেত্রে আমরা একটা বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা যারা খোঁজখবর রাখি, তারা খোঁজখবর নিয়ে আমরা দেখতে পেয়েছি, এটাই আমরা চেষ্টা করছি সামনে আনার। সেটা হলো এই সম্প্রদায়ের বেশ কিছু মানুষ হামলার শিকার হয়েছেন, তাদের বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে, তাদের প্রতিষ্ঠান ভাঙচুরের শিকার হয়েছে। কিন্তু এটা এই কারণে নয় যে তারা ওই সম্প্রদায়ের মানুষ, এটা এই কারণে রাদার যে তারা আওয়ামী লীগ করতেন। এখন যেভাবে একজন মুসলিম আওয়ামী লীগ আরও আক্রমণের শিকার হয়েছেন, ঠিক সেইভাবে হয়েছেন। এই দেশে বসবাস করে আমরা জানি দ্য ডেন্সিটি অফ আওয়ামী লিডার্স in Hindu community is much higher than that of the Muslim community, তাই না? আমরা এই দেশে থাকি, আমরা বুঝি, এগুলো নিয়ে লুকাছাপা করার দরকার নেই। কিন্তু যখন এখানে হলো, এবং আর দু একটা ঘটনা ঘটেছে, সেটা হলো কোনো ক্ষেত্রে লুটপাটের জন্য এই কাজটা করা হয়েছে, দুই পক্ষেই হয়েছে। কিন্তু যখন জনাব রাহুল আনন্দের উপরে বাড়ির ওপরে হামলা হলো, ওখানে কোনো লুটপাটের খবরাখবর নেই, তাদেরকে ফিজিক্যালি অ্যাটাক না করে তার বাড়ির ওপরে হামলা হলো, এবং তার কোনো ভিজিবল আওয়ামী লীগ পরিচয় দেখা যায়নি, তাহলে এই বয়ান তৈরি করা গিয়েছিল, এবং বয়ান তৈরি করার জন্য মুখিয়ে যারা ছিল, বিশেষত ভারত, তারা এটা বয়ানটা তৈরি করে ফেললো যে এটা একটা পিওরলি সাম্প্রদায়িক হামলা, একদম পিওরলি সাম্প্রদায়িক হামলা। এইভাবে এই বয়ানটা তৈরি করা হলো, এবং আমরা দেখেছি যে ভারতে তারা বসেছিল এটাকে এভাবেই প্রেজেন্ট করে। এটা না, মানে এই আমাদের ঘটনাগুলোকে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলাকে এভাবেই তারা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। যা ঘটনা ঘটলো, এবং বিশেষ করে জনাব রাহুল আনন্দের মতো একজন বেশ পরিচিত, আমরা ধারণা করি তিনি ভারতেও বিখ্যাত, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর কথাবার্তা হলো। এবং আমি দু একজনের সাথে কথা বললাম, যারা ইন্ডিয়ান মিডিয়ায় যখন ইন্টারভিউ দিতে গেছেন, তাদেরকে স্পেসিফিকলি রাহুল আনন্দের ঘটনা বের করে জিজ্ঞেস করা হয়েছিল। এই যে বাংলাদেশে তো কমিউনাল আক্রমণ হয়েছে, সাম্প্রদায়িক হামলা হয়েছে, অন্তত এরকম একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের মনে আছে হয়তো এই ভদ্রলোকের বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট গিয়েছিলেন, ইমানুয়েল ম্যাক্রো, বেড়াতে গিয়েছিলেন, গান শুনেছেন। সো নানা দিকে তার পরিচিতি আছে, ট্র্যাকশন আছে, এবং এই একটা ঘটনাকে বিশালভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। সত্যি সত্যি যদি এটা হতো, এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার হতো, কোনো সন্দেহ নেই।
কিন্তু এরপর আমরা জানতে পারলাম তার একজন পারিবারিক বন্ধু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, পরবর্তীতে জলের গান সেই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে। ঘটনা হচ্ছে একেবারেই ভিন্ন। আগুন আসলে তার ঠিক লাগোয়া অপর পাশের একটা বাড়িতে দেওয়া হয়েছিল, যেটা 32 নম্বরের একটা এক্সটেনশন ছিল একটা ওই কমপ্লেক্সেরই, সেখান থেকে আগুন এখানে ছড়িয়েছে এবং তাতে জনাব রাহুল আনন্দ তার পরিবারকে নিয়ে বেরিয়ে এসছেন জীবন বাঁচানোর জন্য। তাতে তার অনেক কিছু, বিশেষ করে তার শখের বাদ্যযন্ত্র, আমরা দেখি এই ভদ্রলোক যখন পারফর্ম করেন নানান রকম নতুন নতুন বাদ্যযন্ত্র বাজান, বিভিন্ন নাম তিনি দিয়েছেন, ক্ষতি হয়ে গেল, তার এগুলো শেষ হয়ে গেল। এটা মর্মান্তিক, এটা কনসিডারেশন, এটা অ্যাক্সিডেন্টালি হলো একটা শিল্পী তার সারা জীবন ধরে যেসব যন্ত্র বানিয়েছেন সেগুলো পুড়ে গেছে, এটা একটা মর্মান্তিক বিষয় ছিল। কিন্তু সমস্যাটা ভিন্ন এবং ভয়াবহ। জনাব আনন্দ ডেলিবারেটলি প্রথম আলোতে যখন রিপোর্ট ছিল, তিনি আবার একটা মহৎ সাজার চেষ্টা করলেন যে তার এই ঘটনার জন্য যদি সারা দেশে শান্তি আসে তিনি খুশি হবেন ইত্যাদি। তিনি একবারও বলেননি তাদের যেই ন্যারেটিভটা সামনে আসছে, জলের গাড়ি এই কথাগুলো বলেছে তাদের ফেসবুক স্ট্যাটাসে, আগে নিশ্চিতভাবে তার কাছ থেকে জেনে এটা করা হয়েছিল, সেগুলো একেবারেই সঠিক নয়, একেবারেই মিথ্যে কথা। তার মানে হচ্ছে এই যে প্রোপাগ্যান্ডা হয়েছে, এই প্রোপাগ্যান্ডার সাথে জনাব রাহুল আনন্দ জড়িত ছিলেন। আমরা প্রায় ডিসইনফরমেশনের কথা বলি, এটা একটা মারাত্মক ডিসইনফরমেশন যেটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি তৈরি করেছে, ক্ষতি হয়েছে আমাদের। আরও ক্ষতি হওয়ার আগে এই ঘটনাটা মোটামুটি যেহেতু জানা গেল এবং তার যে স্ট্যাটাস, যিনি এই ব্যাপারটা ক্ল্যারিফাই করেছেন, সেটা এখন জলের গান অফিসিয়ালি স্টেটমেন্টে শেয়ার করেছে এবং প্রথম আলো দেখলাম সেটা নিয়ে নিউজ করেছে যে তার বাড়ির আগুনের সাথে ধর্ম বা অন্য কোনো কিছুর কোনো রকম সম্পর্ক নেই। ওই যে বলছিলাম ফ্যাসিবাদী কতগুলো টুল, কিছু মানুষ আছে যাদেরকে আওয়ামী লীগ তার বয়ান তৈরি করার জন্য ব্যবহার করে। এই ভদ্রলোক তো তা ছিলেন না, সেটা আওয়ামী লীগ হতে পারে, অথবা ভারতীয় বয়ানকে অ্যাস্টাবলিশ করার জন্যই পরিকল্পিতভাবে এই ডিসইনফরমেশনটা ছড়ানো হয়েছে। জনাব রাহুল আনন্দ সেই কাজটা করেছেন, অনেকেই খুব আহত হয়েছেন, আহত হওয়ার কথাও, যারা তাকে ব্যক্তিগতভাবে ছিলেন অনেকে খুবই সারপ্রাইজ প্রকাশ করেছেন। কিন্তু এই ঘটনার পর আসলে আমাদের এটা শেখার আছে, এটা শিখতে হবে। আজকে এই ঘটনা ঘটলো, ভবিষ্যতেও এই ধরনের ঘটনা আরও ঘটবে না আমরা বলতে পারি না, কারণ আওয়ামী লীগ তার কোনো না কোনো ফর্মে হয় বেনিফিশিয়ারি, অথবা কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগের সাথে আমরা আসলে ভারতকে ট্যাগ করবো, কারণ ওই দেশটা আওয়ামী লীগ ছাড়াও তার নিজস্ব কিছু লোকজন তৈরি করেছে যারা তার হয়ে তার প্রয়োজনে কাজ করবে। আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়টা এখনও খুব স্টেবল না। রাহুল আনন্দের ঘটনা নিয়ে আমাদের এই মুহূর্তের বার্তাকে, এই মুহূর্তের শিক্ষাকে, এই মুহূর্তের বার্তা এবং শিক্ষা হচ্ছে আমাদের ভবিষ্যতে এই ধরনের কিছু মানুষজন আবার বেরোতে পারেন, আবার কোনো ঘটনাকে এমনভাবে পোর্ট্রে করার চেষ্টা করতে পারেন, ডিসইনফরমেশন এমনভাবে ছড়াতে পারেন যেটা আসলে আমাদের দেশের, আমাদের বর্তমান সরকারের বা ভবিষ্যৎ কোনো সরকারের সুনামের জন্য ক্ষতিকর হবে। আমাদের মনে রাখা দরকার হবে, আওয়ামী লীগ তো বটেই, ভারতের মতো একটা রিজিওনাল পরাশক্তি যে মনে করেছিল বাংলাদেশকে চিরকাল তারা স্লেভের মতো এই দেশের মানুষজনকে চালাবে, দু একটা আওয়ামী সরকারকে স্লেভের মতো করে পেয়ে তার ইগো হার্ট হয়েছে। এবং আমরা ভারত লার্নিং নিচ্ছে সেই ধরনের কোনো রকম কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি এগুলো নিয়ে ডিটেইল কথা বলবো ধাপে ধাপে। তো তারা আসলে এই ধরনের আরও কোনো চেষ্টা করবে না, হতেই পারে না। আমাদের এই ঘটনা এক তো আমাদের দেশে এই জিনিসটাকে প্রকাশ করলো কীভাবে এই সিস্টেমগুলো কাজ করে, আর আমাদের নিকট ভবিষ্যতে বা দূর ভবিষ্যতেও আমাদের সতর্ক থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ ইশারা বলে আমরা এই ঘটনাটাকে দেখতে পারি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।